আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের যুগ্ম আহ্বায়ক মহিবুল মুক্তাদির তানিম। সাম্প্রতিক মায়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশ প্রেক্ষাপটে সংকট এবং সমাধান শীর্ষক সম্প্রতি যে একটি আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে সেটির পর্যালোচনা এবং মূল্যায়ন আলোচনায় আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম, যেটা সংক্ষেপে সিবিআইএফ, যৌথভাবে বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স বিসিআইপি সহ গত 27 এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় ইএমকে সেন্টারে একটি আন্তর্জাতিক সংলাপের আয়োজন করেছিল, যার বিষয়বস্তু ছিল সম্প্রীতির সেতু নির্মাণ, গৃহযুদ্ধ পরবর্তী আরাকান রাখাইনের সামাজিক সংহতি, শান্তি এবং স্থিতিশীলতার জন্য সামগ্রিক কৌশল। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই সংলাপে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও মায়ানমারের অভিজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ এই আলোচনায় অংশ নিয়েছেন। উল্লেখ্য, উক্ত আলোচনায় মায়ানমারের জাতীয় ঐক্য সরকার এনইউজি এর দায়িত্বশীল মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষ দিকে মুক্ত আলোচনায় হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আজকে ওই আন্তর্জাতিক আলোচনার আমরা একটি মূল্যায়ন আলোচনার আয়োজন করেছি। এই আজকের আয়োজনে আমরা ওই আন্তর্জাতিক ডায়ালগ কিংবা আন্তর্জাতিক সংলাপকে পর্যালোচনা করব এবং কি ধরনের সমাধান করব এসছে এসব নিয়ে আমরা আলাপ করব। আমি প্রথমেই যাচ্ছি কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের যুগ্ম আহ্বায়ক শারজিল আহসানের কাছে। জনাব শারজিল আহসান, আমি জানতে চাইবো আপনার কাছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম এর যাত্রা আসলে কিভাবে শুরু হয়েছিল এবং এর লক্ষ্য উদ্দেশ্য কি? কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামটা আসলে খুব একটা সাধারণ রিয়েলাইজেশন থেকে আমরা করেছিলাম। সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। অফকোর্স আমাদের কক্সবাজারের প্রতি দায়বদ্ধতা, এটা আমার মনে হয় ভেরি মাচ কমন। কক্সবাজারের টেকসই উন্নয়ন, চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই আসলে এই যাত্রা শুরু হয়েছিল। আমরা এখানে কক্সবাজারের বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব কক্সবাজার কিভাবে পড়ছে, প্লাস আরো শিক্ষা, অর্থনীতি, এই ধরনের আন্তর্জাতিক বিষয়গুলো আমরা তুলে ধরে থাকি। আমরা মূলত একটা অ্যাডভোকেসি গ্রুপ which is inclusive and diverse social organization. আমি এখন আসছি কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের অন্য আরেকজন যুগ্ম আহ্বায়ক মিস্টার ইমরুল হাসান। আমি মিস্টার ইমরুল হাসান, আপনার কাছে আমি জানতে চাইবো, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম সিবিআইএফ কেন 27 এপ্রিলের এই ইন্টারন্যাশনাল ডায়লগ কিংবা আন্তর্জাতিক সংলাপের উদ্যোগ কেন নিয়েছে, এবং ওখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্যানেলিস্টরা ছিল বিভিন্ন দেশের আয়োজক, মানে আলোচক নির্বাচনে আসলে আপনারা কোন প্রেক্ষাপট, কোন দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন? মিয়ানমারে যে গৃহযুদ্ধের প্রেক্ষাপট, এই যে আপনার আরাকানে যে কমিউনাল ভায়োলেন্স, তারপর মিয়ানমারে যে আর্মির গণহত্যা, এই যে সবকিছুর একটা বড় ভিকটিম কিন্তু কক্সবাজার হোস্ট কমিউনিটি। যদিও বা রোহিঙ্গারা দে আর দ্য মেইন অবজেক্টিভ, তাদের উপরে এই সব নির্যাতনটা হয়েছে। এবং এই স্বাধীনতার পর থেকে এই ক্রাইসিসটা কয়েকবার হয়েছে। এটা 2017-এ ওরা আবার গণহত্যা চালালো, 1 মিলিয়ন রোহিঙ্গা আমাদের বর্ডার ক্রস করে কক্সবাজারে এসে গেল। ওরা রোহিঙ্গা ক্যাম্পে রীতিমতো প্রতি বছর 50,000 শিশু জন্ম নেয়। তো এই যে পুরো প্রেক্ষাপটটা, এটা যত দিন যাচ্ছে, যত দিন গড়াচ্ছে, এটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবং কোনো মুভমেন্ট নাই মিয়ানমার গভর্নমেন্টের পক্ষ থেকে যে একটা রোহিঙ্গা ফেরত নিবে তারা। তো এই যে ডায়ালগটা করার পিছনে মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের যারা আছেন, যারা যারা রীতিমতো মিয়ানমারে যারা পার্টি আছেন, যারা আপনার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, যারা সরকারি গোষ্ঠী, আর্মি, তারপর পার্লামেন্টারিয়ান, এক্স পার্লামেন্টারিয়ান, রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে সবাইকে এক করে একটা ডায়ালগ সৃষ্টি করা, যাতে সবার মধ্যে একটা কমিউনিটির একটা যে উচিত যে আপনার আমাদের মিয়ানমারের যে পরিস্থিতি, যে রোহিঙ্গাদের যে সমস্যা, এটার একটা উচিত বা একটা সম্পূরক সমাধানের দিকে যাওয়া। এই ইন্টারন্যাশনাল ডায়লগ, যেটাকে আমরা আন্তর্জাতিক সংলাপ বলছি, এটার সশরীর থেকে এটার নেপথ্যে কাজ করেছেন আয়োজনটাকে খুব সফল করা, সুন্দরভাবে শেষ করার জন্য উনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের সিনিয়র সদস্য বাবু সুজন শর্মা। এই ইন্টারন্যাশনাল ডায়লগ থেকে আসলে আমরা কি অ্যাচিভ করেছি, আমাদের প্রাপ্তি কি, মানে আয়োজক হিসেবে আপনি কিভাবে দেখছেন? কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের
আয়োজনের মাধ্যমে যেটা শুধু প্রতিষ্ঠিত হয়েছে, যারা দেখেছে অনুষ্ঠানটা, যারা পার্টিসিপেট করেছে, তারা এক কথাই বলেছে যে মায়ানমারের একজন রানিং ডেপুটি ফরেন মিনিস্টার, খুব ভাইটাল একটা পোস্ট, বা ডেপুটি ফরেন মিনিস্টার, উনি সারাক্ষণ ফ্রম দ্য ভেরি বিগিনিং প্রত্যেকটা সময় কিন্তু উনি কিন্তু আমাদের সাথে ছিলেন, পার্টিসিপেট করেছেন, প্রত্যেকটি কথা শুনেছেন, শেষ পর্যন্ত শুনেছেন এবং ওনার ভিউ কিন্তু তুলে ধরেছেন, ওনার মতামত তুলে ধরেছেন। তারপরে আরেকজন ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন ডেপুটি মিনিস্টার অফ হিউম্যান রাইটস, ডেপুটি মিনিস্টার, তারা উনি পার্টিসিপেট করেছেন। ইভেন দো ওদের প্রেসিডেন্টের স্পোক্স পার্সন উনি পার্টিসিপেট করেছেন। তারা তাদের যে মতামতটা তুলে ধরেছেন, তারা অনেকটা, আমি বলবো যে কিছুটা মানে বলতে গেলে সরি বলার মতো, যে ওদের দেশের নাগরিক বাংলাদেশে এত বছর ধরে আছে, কিন্তু তাদের যেটা সবচেয়ে বড় প্রাপ্তি আমরা যেটা বলবো, যে ওপেন ফোরামে ওরা বললেন যে তাদের সমস্যা, তাদের ইন্টারনাল সমস্যার জন্য আমরা বাংলাদেশ তথা কক্সবাজার সাফার করছে, তারা কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন এবং তারা এটা সমাধান করতে পারছেন না তাদের নিজস্ব সমস্যার জন্য। হ্যাঁ, তাদের রাজনৈতিক সমস্যা, তাদের ধরেন এই যে রাখাইন এবং রোহিঙ্গা, এই দুই জনগোষ্ঠীর মধ্যে যে বিরোধ, এই সমস্যা তারা সমাধান করতে পারছেন না। হ্যাঁ, তো এই বিষয়গুলো তুলে উঠে আসছে এবং যেটা আপনি বললেন যে প্রাপ্তিটা আমাদের অন্যতম প্রাপ্তি, আমরা ওদের কয়েকজন খুবই ইম্পর্টেন্ট পার্সন, সরকারের ইম্পর্টেন্ট পার্সনকে আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পেরেছি, আমাদের কথাগুলো শুনিয়েছি, তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করেছে। আমি বলবো এটা একটা বড় প্রাপ্তি, এটা দিয়ে একটা, আমি বলবো, শুভ সূচনা হলো। এই যে ডায়লগ থেকে আসলে কি রিকমেন্ডেশন আপনি যদি বুলেট পয়েন্টে কি পেয়েছেন, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, আপনি একটু সাপ্লিমেন্টারি আমাদেরকে বলবেন, সিবিআইএফ যৌথভাবে বিসিআইপি এর সঙ্গে এটা প্রোগ্রামটা কোঅর্ডিনেট করেছে, দুই পক্ষ এখানে কার কি ভূমিকা ছিল, এবং এখানে একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, এত বড় আয়োজন, এটার নেপথ্যে ফাইন্যান্সিয়াল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ উদ্যোগগুলো কিভাবে এখানে সমন্বয় করা হয়েছে? মিস্টার সাজিল হাসান। যদি একটা কমিশন গঠন করতে পারি, ন্যাশনাল কমিশন, যেটা দেশ সম্পৃক্ত করা যেতে পারে জাতীয় এবং আন্তর্জাতিক মহলের সব স্টেক হোল্ডার যারা আছেন গুরুত্বপূর্ণ, তাদেরকে সংযুক্ত করা যেতে পারে। পাশাপাশি উনি বলেছেন সামাজিক সোশ্যাল কোহেশনটা বাড়ানোর আর একটা রেকমেন্ডেশন এসছে, সেটা কিভাবে করতে পারি? সেটা হলো বাংলাদেশ থেকেও একটা শিক্ষা নেওয়া যেতে পারে। আমরা এখানে বাংলাদেশে অন্যান্য সম্প্রদায়ের সাথে খুব ভালোভাবেই আছি, যারা অন্যান্য গোষ্ঠী আছেন ওনাদের সাথে। আর পাশাপাশি বাংলাদেশের যারা রাখাইন কিংবা অন্যান্য সম্প্রদায় আছেন, ওনাদেরকে হয়তো ব্যবহার করা যেতে পারে। আমাদের সাথে রোহিঙ্গার সাথে মায়ানমারের সাথে একটা সম্পর্ক বৃদ্ধির জন্য সামাজিক সম্পর্ক যেটা বাড়ানো যেতে পারে। আমাদের এই আগে যেটা প্রোগ্রাম করেছি কিংবা এখন যেটা প্রোগ্রাম করেছি, সম্পূর্ণই আসলে নিজস্ব অর্থায়নে আমাদের যারা মেম্বার আছেন, সিবিআইএফ ইন্টারন্যাশনাল ফোরাম যেটা আছে, ওনাদের মেম্বাররাই এটা ফান্ডেড। আমাদের বাইরের কেউই কোনো ফান্ড করেনি। এখান থেকে আমাদের কি বলে নিজস্ব উদ্যোগে এটা হয়েছে ফাইন্যান্সের বিষয়টা। পাশাপাশি বিসিপা যেটা বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স, ওনারা আমাদেরকে টেকনিক্যালি সহযোগিতা করেছেন। বিভিন্ন প্রশ্নগুলো আমরা কিভাবে ফর্মুলেট করতে পারি, বা ওনাদের যে কানেকশন, ওনাদের এই কানেকশন এবং যে প্রশ্ন বা আয়োজকের যে বিষয়গুলা বিভিন্ন তাত্ত্বিক ইয়ে দিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। মায়ানমার এই গণহত্যার জন্য অনুতপ্ত কিনা, এবং প্রশ্নকর্তা ক্যাটাগরিক্যালি অং সান সুচি, নোবেল শান্তি বিজয়ী, উনার নাম বলেছিলেন, একজন নোবেল লরেটও কি এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল কিনা, এবং ওনাদের একজন মিনিস্টার সম্ভবত এই কোশ্চেনের আনসারও দিয়েছেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনি কি ওনাদের জবাবে সন্তুষ্ট, জনাব ইমরুল হাসান? আমার কাছে জবাবটা যুক্তিসঙ্গত ছিল এবং আমার মনে হলো যে তারা বুঝতে পারছে যে তাদের একটা ভুল হয়েছে এবং এই ভুলটা তারা অবশ্যই শুধরাবে যখন তারা ক্ষমতায় আসবে। আবার ইন্টারন্যাশনাল ডায়ালগ যেটা 27 এপ্রিল করেছেন, আয়োজন করা হয়েছে, এতে কি আপনাদের দায়িত্ব শেষ, কিংবা এই সংলাপ পরবর্তী এটার নেক্সট প্রসিডিংস কি, কিংবা আপনারা কি আরো অন্যভাবে অন্য আরো ধরনের উদ্যোগ নেবেন কিনা, একটু যদি বলতেন সিবিআইএফ এর নেক্সট ইনিশিয়েটিভস গুলো। জনাব সুজন সরকার। না, শেষ তো না, এটা শুরু। এবং এই শুরুটা যেভাবে আমাদের এই অনুষ্ঠানটা, যে ডায়ালগটা সাকসেসফুল হয়েছে, আমাদের আসলে কনফিডেন্সটা বেড়ে গেছে যে আমরা আরো, আমি একটু আগে বলেছিলাম যে আরো বড় আঙ্কিকে আমরা যে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার
একটা প্রস্তুতি নিচ্ছি এবং সেই কনফিডেন্সটা আমাদের মানে আসছে যে আমরা পারবো। এটার একটু ভিন্নতা দেখবেন, আমরা কক্সবাজারের মানুষ, আমরা কক্সবাজার বিভিন্ন সংগঠনের সাথে অনেকেই অনেকভাবে জড়িত, কিন্তু কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের অ্যাকচুয়ালি কার্যক্রমটা একটু ভিন্নতা মানে পাবে, কক্সবাজারের মানুষ তথা বাংলাদেশের মানুষ একটু ভিন্নতা পাবে, যে আমরা গতানুগতিক অন্যান্য সংগঠনের মতো কাজ না করে একটু মানে স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমরা হয়তো একটু বড় স্কেলে তুলে ধরতে চাইবো, বিষয়টা এরকম। তার মধ্যে যদি বলি, আমি এক এক করে যদি বলতে চাই, আমাদের প্ল্যানিং এর মধ্যে যেরকম আছে, ধরেন ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স এর উপরে আরো বেশি করে ডায়লগ আয়োজন করা। তারপরে ধরেন শুধু ইন্দো প্যাসিফিক না, আমরা আরকান নিয়ে যেহেতু সাকসেসফুল একটা ডায়লগ করেছি, মানে এটা শেষ না, হ্যাঁ, এটা শুরু, এবং এটার উপরে আরো স্টেপ বাই স্টেপ আরো কিছু মানুষের মানে কিভাবে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ মায়ানমার আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সম্পৃক্ত করে আরো কিভাবে আমরা ডায়লগ কন্টিনিউ করতে পারি। ব্লু ইকোনমি নিয়ে তো আলাপ আলোচনা সেটা পুরো বিশ্ব জুড়ে আছে, তো আমরাও এটার সাথে সম্পৃক্ত হতে চাই, এবং কক্সবাজারের মানে আমরা মানে মানুষ হিসেবে কক্সবাজারে আমাদের জন্ম, এবং আমরা এই ব্লু ইকোনমির সাথে সম্পৃক্ত হওয়া মানে মানে ইকোনমিক্সের সাথে বিষয়টা এমন না যে যে কার্যক্রমগুলো চলতে পারে, যে আমাদের যে রিসোর্স গুলো আছে সেভাবে কিভাবে কাজে লাগানো যায়, আমরা কিভাবে আর স্বাবলম্বী হতে পারি, কক্সবাজারের মানুষ তথা কক্সবাজার কিভাবে আরো বেশি উন্নত হতে পারে, সে বিষয় নিয়ে কিন্তু আমরা ডায়লগ আলোচনা করা ছাড়াও যদি সম্ভব হয় আমরা হয়তো এটা নিয়ে হয়তো কোনো একটা রিসার্চ ভবিষ্যতে গঠন করতে পারি। এখন মানে পুরো বিশ্বের ফোকাস কিন্তু কক্সবাজারের দিকে। রোহিঙ্গা তো একটা ইস্যু আছেই, তার মধ্যে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং কক্সবাজারের উন্নয়ন, সেই জন্য দেখবেন যে বর্তমান সরকার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ শুধু একটা জেলাকে ঘিরে একটা উন্নয়ন কর্তৃপক্ষ করেছেন। তো বর্তমান সরকার তথা পুরো বিশ্বের এখন মনোযোগ এবং কক্সবাজারের দিকে। তো কিন্তু কক্সবাজারের জনগণ হিসেবে আমাদেরও কিন্তু নিজেদের আরেকটু আমি বলবো যে উন্নত করা, আরেকটু সমসাময়িক বিষয়গুলোর সাথে একটু বেশি করে সম্পৃক্ত হওয়ার একটা সময় চলে আসছে। যে বিষয়টা ডায়লগে উঠে এসেছে, মিস ইনফরমেশন দিয়ে যা করছে শুধু বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য জায়গায় হচ্ছে কিন্তু, তাই না? কিন্তু সেখানে জনাব সুজন শর্মা, আমাদের শেষ করতে হবে, আপনি জাস্ট 10 সেকেন্ডে যদি শেষ করে দেন। তো এই জায়গাটায় ইনফরমেশন যেন না আসে, এই জায়গাটায় আমরা ডেফিনেটলি কাজ করবো, কিন্তু সেটা আমরা বসে এটা কিভাবে কি করা যায় দেখবো। আরেকটা লাস্ট প্রশ্নটা আমি বলবো যে এরকম যে ধরুন কালচারাল এক্সচেঞ্জ করাটা একটা বিষয় রয়ে গেছে, বিকজ অফ এটা একটা গুরুত্বপূর্ণ। ধরুন পুরো বাংলাদেশের মধ্যে চিটং কক্সবাজার এটা কিন্তু আমরা একটা নিজস্ব কালচার, একটা আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব খাদ্য আমরা কিন্তু একটা বিলং করি, তাই না? এবং এটা আমরা ধরে রাখতে চাই। তো এটার পাশাপাশি আমাদের সাথে ধরেন ঢাকার সংস্কৃতি, এবং পাশাপাশি ধরেন এই যে ওদিকে ভারত, তারপরে এদিকে মায়ানমার, তাদের সংস্কৃতি, এই সাংস্কৃতিক এক্সচেঞ্জ মানে কালচারাল এক্সচেঞ্জ গুলো দরকার। হ্যাঁ, আমাদের কি রিসোর্স আছে, ওদের কি আছে, এতে করে দেখবেন যে এই যে কালচারাল এক্সচেঞ্জ যদি হয়, অনেক ধরনের সহিংসতা, অনেক ধরনের সমস্যা কিন্তু আপনারা সাংস্কৃতিক মেলবন্ধন নিয়েও কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম কাজ করে যাবে। বাবু সুজন শর্মা, আমি এই পর্যায়ে শেষ করে দিচ্ছি। আমার মনে হয় আমি যদি একটু কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের যেটা মিশন স্টেটমেন্ট আছে এটাকে বঙ্গানুবাদ করলে যেরকম দাঁড়ায়, কক্সবাজারের বিভিন্ন সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে ও টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য কাজ করে যাবে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম। সো বাবু সুজন শর্মা, আপনার বক্তব্যের মধ্য দিয়ে আপনি যে ইনিশিয়েটিভস গুলো বলেছেন এবং প্রথম দিকে সার্জিল হাসান যে বলেছেন, দুজনের বক্তব্যের মধ্য দিয়ে আসলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের লক্ষ্য উদ্দেশ্যের মধ্য দিয়ে এগুলা ফুটে এসেছে। আপনাদের সবাইকে, সার্জিল হাসান, সুজন শর্মা, ইমরুল হাসান, ইফতিয়াস নূর, এবং আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন অ্যাডভোকেট জেসমিন সুলতানা, উনি নেটওয়ার্ক কারিগরি সমস্যার কারণে কথা বলতে পারেনি। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমরা আশা করব মায়ানমারের যে সংলাপটি কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম ইনিশিয়েটিভ নিয়েছে বিসিআইপি এর সঙ্গে, এটি অব্যাহত থাকবে। আমরা শুধু কথা বলার জন্য নয়, কাজের মধ্য দিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম কাজ করে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।